রহমানির রহিম। সম্মানিত বাংলাদেশি ভাই ও বোনেরা, সবাই আমার সালাম গ্রহণ করবেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেখেন, বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে আমি গত বছর অন্তত 70টি প্রতিবেদন দিয়েছিলাম। হয়তো আপনাদের অনেকেরই কিছু কিছু মনে পড়বে। আমি আজও বলতে চাচ্ছি যে বর্তমানে বিএনপি যে ক্ষমতায় এসেছে, তারা অনেকদিন পরে ক্ষমতায় এসেছে। তার মা দীর্ঘ 20 বছর ফাঁসি শেখ হাসিনার সাথে যুদ্ধ করেছে, আন্দোলন করেছে, হরতাল দিয়েছে, কিন্তু শেখ হাসিনাকে কিছুতেই আপনার সরাইতে পারে নাই। কিন্তু 24শে জুলাই ছাত্র জনতার আন্দোলনে ছাত্ররা প্রথমে রাস্তায় নেমেছিল এবং ঢাকা বন্ধ করে দিতে চেয়েছিল। সেই জুলাই আন্দোলন সমস্ত রাজনৈতিক দলের অনুমতি নিয়ে জুলাই সনদ তৈরি হয়েছিল। সেখানে কতগুলি সংস্কার আনা হয়েছিল, তাতে বিএনপি সাইন করেছে। এখন ফাইনালি অনুমোদনের জন্য বিএনপি কেন যে সাইন করতেছে না, তারা একটা জাতির কাছে অকৃতজ্ঞ এবং বেঈমান হয়ে থাকবে। কারণ যে লোকেরা তার জান দিয়েছে, 20,000 লোক আহত হয়েছে, 2,000 লোক নিহত হয়েছে, তাদের আত্মার প্রতি সম্মান দেখি তো তারা জুলাই সনদটা সাইন করতে পারে, অ্যাপ্রুভাল দিতে পারে। কিন্তু তারা কেন আমাকে করতেছে? এখানে তাদের মধ্যে কি শয়তানি, কি রাজনীতি আছে? দেখেন ভাই তারেক জিয়া, আপনি 17 বছর ছিলেন ইংল্যান্ডের রাজনৈতিক আশ্রয়ে। এই 17 বছরের বাংলাদেশের আন্দোলনে আপনার 1% কোনো প্রাপ্তি নেই। আপনি কিছুই করেন নাই। বাংলাদেশের জনগণের সাথে আন্দোলন করেছেন। বিএনপির বহু লোক জেল গেছে, জেল খেটেছে, মারধর খেয়েছে, কিন্তু আপনি কিছুই করেন নাই। আপনি লন্ডনে বসে যে পলিটিক্যাল আশ্রয় ছিলেন, সেই সুবিধা ভোগ করেছেন আপনার পুরো পরিবার। আপনি, আপনার ওয়াইফ এবং আপনার মেয়ে সবাই মিলে সুবিধা ভোগ করেছেন। তারপরে আপনার মা যাওয়ার পরেও আপনি কিছু সুবিধা ভোগ করেছেন। দেখেন, আপনার রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে, প্রজ্ঞা নিয়ে আমি আগেও কয়েকটি প্রতিবেদন দিয়েছি। আপনার সম্বন্ধে আমার ধারণাগুলি ভুল হয়নি, সঠিক হয়েছে। দেখেন, আপনি বর্তমানে যে মন্ত্রিসভা গঠন করেছেন, সেগুলি একদম আপনি বিবেক বিবেচনা করে করেন নাই। আপনি শুধু তাদের চেহারা দেখে, লোক দেখে আপনি নিয়োগ দিয়েছেন। যেহেতু আপনার রাজনৈতিক অভিজ্ঞতা নাই, আপনার পলিটিক্যাল ক্যারিয়ার না, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন বেগম খালেদা জিয়া ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র সুবাদে। তারা আপনার কোন বাংলাদেশের মতো দেশে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নাই। আপনি যে সমস্ত পদে মন্ত্রী নিয়ে দিয়েছেন, তা অবিবেকের মতো তাদের ব্যক্তিগত পিছনের অভিজ্ঞতা, এডুকেশন, এমন অভিজ্ঞতা কিছুই না দেখে আপনি তাদেরকে নিয়ে দিয়েছেন। এই ক্ষেত্রে আমি কয়েকটা উদাহরণ দিবেন। যেমন বাংলাদেশের ব্যাংকের গভর্নর, যিনি অত্যন্ত দক্ষ লোক ইকোনমিক্স এবং ফাইন্যান্সে, যার অনেক অভিজ্ঞতা আছে, তাকে বাদ দিয়ে আপনি একজন অর্ডিনারি গার্মেন্টস ব্যবসায়ী লোককে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করেছেন। এটা দেখা যাচ্ছে আপনি অবিবেচক, আপনি কোনো বিবেচনা নাই। তদুপরি আরো কয়েকটা মিনিস্ট্রি আপনি করেছেন। যেমন বৈদেশিক মন্ত্রী প্রতিমন্ত্রী করেছেন সমবায়তে, সে তো বিসিএস পাস না। বিসিএস পাস করে এবং তা কোনো পূর্ব অভিজ্ঞতা নাই কোনো কাজের। বিসিএস পাস করলে যারা প্রথম শ্রেণীতে হয় তাদেরকে ফরেন মিনিস্ট্রি দেওয়া হয়। ফরেন মিনিস্ট্রি তার কোনো অভিজ্ঞতা নেই। কেন তাকে দিচ্ছেন? কি চেহারা দেখে দিচ্ছেন নাকি অন্য কোনো কারণ আছে? আরে ভাই, আপনার নির্বাচন মুখে ভুল হয়, ঠিক হয়নি, আপনি ভুল করতেছেন। এতে দেশের ক্ষতি হবে, আপনার কি ক্ষতি হবে? আপনি ফৌজে আবার লন্ডন চলে যাবেন পরিবার নিয়ে। অসুবিধা কোথায় আপনার? জনগণকে তো আপনি ক্ষতি করে চলে যাবেন। আপনার ফ্যামিলি কার্ডে যে 2,000 দিয়েছেন, এর মধ্যে অনেক বেলকিবাজি হবে, আপনি টের পাবেন না। বাংলাদেশের কোষাগার থেকে আপনি সব টাকা শেষ করে দিবেন, অবশেষে আমাদের বৈদেশিক ঋণ পরিশোধ করার সুযোগ থাকবে না।
তবে ব্যাংক খাতে যে দেউলিয়া হয়েছে সেটা আপনি রিভিউ না করে একদম অত্যন্ত অনভিজ্ঞ ব্যাংক ঋণ খেলাপি ব্যক্তিকে আপনি বাংলাদেশের ব্যাংকের গভর্নর নিয়ে দিয়েছেন। আমি দেখছি আপনার তো কোনো কাণ্ড জ্ঞানই নেই, আপনি কি করতেছেন? তদুপরি তাজুল ইসলামের মতো একজন চিফ প্রসিকিউটর যে গত 3 মাস আমাদের আপনাদের পক্ষে যে জান দিয়ে বলতেছে তাকে বাদ দিয়ে আপনি অন্য একজনকে রেখেছেন। আপনি তো দেখি সুবিধাবাদী কাজ কারবার করতেছেন। কেউ হয়তো আপনার সাথে খাতির করতেছে, কেউ হয়তো আপনাকে কিছু গিফট দিতেছে। আপনি সেই সুবাদে কেন তাদেরকে নির্বাচিত করবেন? দেশের স্বার্থে করেন, যাই করবেন দেশের স্বার্থে। আপনি বিএনপির স্বার্থে নয়, আপনার ব্যক্তিগত স্বার্থে নয়, আপনার ব্যক্তিগত সিলেকশন নয়। আপনি যাকে ভালোবাসেন তাকে যে মন্ত্রী বানাবে এটা হয় না। দেশে ক্ষতি করবেন, 17 কোটি লোকে ক্ষতি করবেন, আমাদের ইমিডিয়েট কমে যাবে। ডক্টর ইউনূস যখন এসেছিলেন তখন আমাদের 16 বিলিয়ন ছিল বাংলাদেশের রিজার্ভ ব্যাংক। তারপরে উনি যাওয়ার সময় হয়েছে 35 বিলিয়ন। ডক্টর মনসুরের কম অবদান নয়, আমি তা স্বীকার না করে একজন গ্রামীণ ব্যবসায়ীকে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর দিয়ে দিয়েছেন। ভাই, ক্ষমতা থাকলে অবসর করতে নাই, এটা আপনি এইটার পরে আপনাকে এইটার গুরু দক্ষিণা দিতে হবে। তা বুঝেন না, কারণ আপনি কোনো সময় কোনো রাজনীতি করেন নাই, কোন সরকারি ক্ষমতায় ছিলেন না, মন্ত্রী ছিলেন না, সেক্রেটারি ছিলেন না, এমএসএরা ছিলেন না। আপনি আসলে সরকারি ক্ষমতা বুঝেন না। আপনি ওয়ান প্ল্যান করতেছেন। ওয়ান প্ল্যান কি? হোয়াট ইজ দিস ওয়ান প্ল্যান? আপনি বোকার মতো একটা ওয়ান প্ল্যান করলে হবে নাকি? 2,500 টাকা পরিবারকে দিবেন, আরে 2,500 টাকা আপনি পাবেন কোথায়? আপনি রিজার্ভ ব্যাংক কোথায়? টাকা কোথায়? আপনি আগে টাকা ঠিক করেন। বাংলাদেশে আপনি মহিলাদের জন্য ইলেকট্রিক কার বাস করবেন, কোথায় রাস্তা বলেন আমাকে, রাস্তা ঠিক করেন। আমি বাংলাদেশে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস চালাবেন রাস্তা দিয়ে, রাস্তা কোথায় আপনি বলেন? আগে রাস্তা বানান, তারপরে আপনি এগুলো ঠিক করবেন। আপনি ঘোড়ার আগে গাড়ি যোগ দিন না ভাই, আপনি ভুল করতেছেন। আপনি যে সমস্ত লোক দিয়ে মাঠে বাংলাদেশের সরকারি মন্ত্রিসভায় নেমেছেন তা আপনি ধ্বংস হয়ে যাবেন। মিনিমাম আপনি 2 বছর থাকতে পারবেন, এর বেশি থাকতে পারবেন না। এই আমি বলে গেলাম। আজকে মার্চের 8 তারিখ 2026 আমি নিউ ইয়র্ক থেকে বলছি, আপনি মনে রাখবেন এই সমস্ত লোকদেরকে নিয়ে, অজানা অনভিজ্ঞ অশিক্ষিত লোকদেরকে নিয়ে দেশের মন্ত্রিসভা চালানো যায় না। তদুপরি কতগুলো চোখ ডাকাত বসে আছে ঢাকা সিটির, রাজশাহী সিটি, চিরাং সিটির মেয়র হওয়ার জন্য, টাকা চুরি করার জন্য। ওর মধ্যে মির্জা আব্বাসের নাম সবাই বলে যে সে একজন বিখ্যাত চোর, সে আবার বিএনপির নমিনেশনের জন্য, মেয়র হওয়ার জন্য বসে আছে। আপনি মনে তাকে দিবেন, সে অনেক টাকা খরচ করতে পারবে। আরে ভাই, এই সমস্ত টাকা খরচ, লেনদেন এগুলো বন্ধ করেন। আপনি জানেন আপনার নামে আমেরিকা ব্ল্যাক লিস্ট করে রাখছে, সেটা কি আপনি ভুলে গেছেন? কেন করেছে আপনি জানেন? আপনি জানেন সেটা? খতিয়ে দেখেন, আপনি ইতিহাসের পাতাটা বাইর করেন। আপনি কি করছেন না করছেন, লন্ডন বসে কি করছেন লন্ডনবাসী জানে, আমেরিকান সিআইও জানে, আমেরিকান গোয়েন্দা বিভাগ আছে তারা জানে। এবং বাংলাদেশে বসে আপনি কি করেছিলেন তখন, যখন খালেদা জিয়া ক্ষমতা ছিল, আপনি হাওয়া বহন করেছেন মানুষকে দিয়ে, এবং 10টা অস্ত্র আপনি কেসে আসামি হয়ে তারপরে অভিযুক্ত হয়েছিলেন। আর্মিরা আপনার উপর অত্যাচার করেছে, সে অত্যাচার কি আপনি ভুলে গেছেন? আপনি স্যার আবার কি আমেরিকারা আর্মিরা আপনার উপরে ছড়া হোক, আপনি দেশের ক্ষতি করতে পারেন না, আপনার কোনো অধিকার নাই। আপনার মা ছিল 3 বারের প্রধানমন্ত্রী, আপনার বাপ ছিল প্রেসিডেন্ট, তাতে কি আসে যায়? তাতে কিছু আসে যায় না। আপনি নিজে যদি ঠিক মতো না চলেন, মানুষের দেনা ফেনায় আপনি যদি হাত বাড়ান, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। আমি বলে দিলাম, খবরদার, আপনাকে খবরদারি করে বলতেছি, আপনি কারোর সাথে হাত বাড়াবেন না, আপনার ক্ষতি হয়ে যাবে। এই যে বিপ্লবী ছাত্ররা, তারা বাড়িতে গেছে কিন্তু তারা মরে যায় নাই, তারা আবার ফেরত আসবে। আপনার অন্যায় অবিশ্বাস, আপনার যদি এবং ভালো অ্যাডমিনিস্ট্রেশন না হয়, তাহলে তারা আবার মাঠে নামবে। আপনাকে বিতাড়িত করতে বেশি দিন লাগবে না। হাসিনাকে একটু বেশি লেগেছিল,
কারণ হাসিনা ইন্ডিয়া সাপোর্টে ছিল। তাই আজকে আপনাকে খুব ভালোভাবে সাবধান করে দিতেছি, ভাই সাহেব আপনি নড়ে বসেন এবং আপনার মন্ত্রিসভাকে রিসাবল করেন। আপনার মন্ত্রিসভা অনেক অদক্ষ, অশিক্ষিত, অপরিচিত লোককে আপনি নির্বাচিত করেছেন। দেশের 12টা বাজায় ছাড়বেন আপনি। আমি বলতেছি, আমি আগেও বলছি, আপনি দেখেন আমার কতগুলো আর্টিকেল ফেব্রুয়ারি 25 তারিখে এবং ডিসেম্বরের 20 তারিখে আমি আপনার বিষয়ে বলেছিলাম। দেখেন আপনি ফেসবুকে এবং ইউটিউবে আমি কি বলেছিলাম দেখেন, আমি সেটাই প্রমাণ করতেছেন আস্তে আস্তে দিন দিন। তাই আমি আজকে বলতেছি, পার্লামেন্টে জুলাই সনদ পার্লামেন্ট পাশ করে নিন, নয় আপনার কোমলে দুঃখ আছে। এটা জনগণের দাবি, এটা সংস্কার হবে, এটা কারো ব্যক্তিগত স্বার্থ নয়। আমাদের যে কনস্টিটিউশন আছে সেখানে কিছু সংশোধন আনা হয়েছে, সেটা তো ভুল কিছু নয়। আপনি ভুল কোথায় দেখতেছেন? আপনি নিজের ইচ্ছা মতো কনস্টিটিউশন চেঞ্জ করবেন, হবে না। আপনি মেজরিটি থাকলেও যদি কিছু করতে চান, দেশের মানুষ মেনে নেবে না। দেশের মানুষ ঘরে যায় নাই, দেশের মানুষ এখনো মাঠে আছে। তাই আমি আজকে বলতেছি আপনাকে যে আপনি সাবধান হন এবং মন্ত্রিসভার রদবদল যাকে তাকে আপনি বাংলাদেশের গভর্নর, ওইটার গভর্নর, চিফ প্রসিকিউটর, এটা সেটা করবেন না। দেশে ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে, আমার দেশের অর্থনীতি শেষ হয়ে যাবে। ওদিকে ইসরায়েল যুদ্ধ লেগেছে, তেলের অভাব পড়বে। এই মুহূর্তে বিশেষ ক্ষতি আপনাদের দুর্ভিক্ষ হইতে পারে। আপনি তৈরি হয়ে নেন ভাই সাহেব। আপনি লন্ডন পালিয়ে গেলে দেশের জনগণ কোথায় যাবে? দেশেই থাকতে হবে, তাদেরকে খেয়ে পরে বাঁচতে হবে, তাদের ধান খেত পাট খেত বাঁচাতে হবে। আপনি তাদের জন্য সার, তারা বিষ, পানির ব্যবস্থা করে যান। ওই এই ঢাকাতে মেয়েদের জন্য ইলেকট্রিক বাস লাগবে না। আমি বাংলাদেশে গ্রামের দিকে যান, ধান খেতে যান, পাট খেতে যান, তখন দেখবেন কি অবস্থা, তার কি আছে। সকালে যায়, বিকেল পর্যন্ত এক প্লেট পান্তা ভাত খেয়ে তারা আবার ঘরে আসে। এই সমস্ত কৃষিকের দিকে আপনি একটু তাকান, দেখেন, তাদের জীবনটা রক্ষা করুন, দেশ বাঁচবে। কৃষকরা বাঁচলে দেশ বাঁচবে। এই বলতেছি, ঢাকা শহরে কিছু করতে হবে না। আপনি আপনি গ্রামের দিকে যান, কৃষকদের দেখেন, তাদের জমি জমা দেখেন কি হচ্ছে, কি হাল হচ্ছে, ওটা দেখেন, তারা বড় বিপদে আছে। তাই এই বলতেছি, তাই আজকে আমি আর বেশি বলবো না। এই বলে আমি সকলকে আমার সালাম জানিয়ে, এই রমজান মোবারকবাদ জানিয়ে আমি শেষ করছি। ভাই সাহেব আপনার সবাই ভালো থাকবেন, আমি এই কামনা করছি। আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনার সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।